এমনিতেই কম হবে। টাইম চেঞ্জ, রাজশাহী কলেজের পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটা চেঞ্জ করার একটা কারণ হলো, আমার ছেলে আদি ওর স্কুলে বই দেবে তো 12:30টার সময়, আর এই সময় তোমাদের মেডিকেলদের ক্লাস ছিল, ওদের পরীক্ষা আজকে, এই জন্য তোমাদের ক্লাসটা না হচ্ছে। আমি জানি আজকে অনেকেই অনুপস্থিত থাকবে, যেহেতু ক্লাস টাইম চেঞ্জ, তারপর আবার রাজশাহী কলেজের পরীক্ষা। ওকে, তো অসুবিধা নেই, ক্লাসটা যেহেতু রেকর্ডিং ক্লাস থেকে যাবে, স্টুডেন্টরা পরে করে নিতে পারবে। এখন পর্যন্ত উপস্থিত জিসান, সুদীপ্ত, প্রেম, আফসারা, হোসেন সাদ, জিসান, সাদমান, সাকিব, সুদীপ্ত সরকার, তন্ময়, তামান্না খাতুন, তুবা, নীতি সরকার, সৌরভ হাসান, প্রেম, খালিদ মাহমুদ, আকিব, তামান্না খান, তুবা, নসিন তাবাসসুম, কারিমা খাতুন, রাফিউল হাসান রাফি, রেজওয়ানা খানম, মুনতাসির রহমান, হাবিবুর রহমান, সাদমান শাফাত, মাসুমা আক্তার, শ্যামলী, সিজান, নীতি সরকার, তামান্না ইসলাম। তো তোমাদের নাম না পড়লাম, অনেকে মন খারাপ করে, আমার নামটা ভাইয়া বললো না। মাসুমা আক্তার, কোয়েলি, মাকসুদা আক্তার, মেয়ে যাবেন। ছেলেরা কি ক্লাস করে না, সব তো মেয়েদের নামই বলছি আমি। মেয়ে যাবেন সরকার, উত্তম দত্ত একটা বোধে পেলাম, তাসনিম রিবা, নূরে জান্নাত, মেয়ে যাবেন সরকার, নাহিন হাসান, তিলোত্তমা পাল, ফাহমিদ ফারহান, সৌরভ হাসান, প্রেম। আচ্ছা, এই নামগুলো ঘুরে ফিরে বলা হচ্ছে বোধ হয়। উপস্থিত তো খুব বেশি না, 50, উপস্থিত বেশি হবে না, আমরা মনে ক্লাসটা শুরু করতে পারি। আর 10-20 সেকেন্ড একটু দেখি, উপস্থিত কম থাকবে। রাজশাহী কলেজের স্টুডেন্টরা তো বেশি ক্লাস করে, আসলে ওরা তো ওদের পরীক্ষা। ওদের আমি ক্লাস টাইমটা তোমাদের এই কারণে প্রথমে কিন্তু দিয়েছিলাম 10টায় দেওয়ার পর আমি স্টুডেন্টরা লিখলো যে রাজশাহী কলেজের পরীক্ষা। এর কারণে ভাবলাম যে অনলাইন পরীক্ষার কতক্ষণ, 1 ঘন্টা, আমি যেন 11:10 দিলাম, দিয়ে ছেলেমেয়ে লিখছে 12:30 পর্যন্ত পরীক্ষা। ওকে, শুরু করি। আজকে উপস্থিত এমনিতেই নর্মালি কম হবে। ওকে, তো শোনো, আজকে আমরা এই অধ্যায়টা শেষ করে চতুর্থ অধ্যায়টা শুরু করতে চেয়েছিলাম। শুধুমাত্র চতুর্থ অধ্যায় হিন্টসটা আমি তোমাদের দিব। আচ্ছা, বয়া লাগানোর পর কি সাউন্ডটা বোঝা যায় একটু দেখি? তো কারণ অনেক স্টুডেন্ট উপস্থিত নাই, চতুর্থ অধ্যায়টা খুব ছোট অধ্যায়, কিন্তু পুরোটাই বেসিক অধ্যায়, বুঝছো চতুর্থটা। এবং চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবা মানে পাবাই, ওইটা অ্যান্সার তোমরা করবা। এই কারণে এরকম একটা অধ্যায় আমরা চাচ্ছি না যে কম স্টুডেন্ট উপস্থিতে ক্লাসটা হোক। ওকে, আর একটা বিষয় বলে নিই, তোমরা অনেক স্টুডেন্ট যেগুলো প্রবলেম বলেছ, আমি কনফিডেন্ট তোমরা দেখো আমি কিছু প্রবলেম নিয়ে এসেছি যে তোমরা ক্লাস করার সময় ক্লাসটা ভালো করে দেখো নাই। এমনও কিছু প্রবলেম তোমরা বলেছ যে অঙ্কগুলো আমি তোমাদের করিয়েছি এই বিভিন্ন সূত্রের, হুবহু সেই অঙ্কগুলো আছে, তারপরও তোমরা সেই প্রবলেমগুলো দেখিয়েছ। আমার প্রবলেম তোমাদের সলভ করতে সমস্যা না ভাই। তোমরা যদি এখন মনে করো যে আমরা তো অফলাইনে নাই, অনলাইনে, ভাইয়া তো বুঝতেই পারবে না পড়লাম কি পড়লাম না, তো ফাঁকিটা কিন্তু আমাকে তোমরা দিবা না, ক্ষতিটা কিন্তু তোমারই হবে, এটা মাথায় রাখবা। ওকে, কারণ আমি দেখলাম তোমাদের প্রশ্নগুলো অনেক দেখলাম যে তোমরা ভিতরে ভালো করে না পড়ার কারণে কিছু প্রবলেম হয়েছে। অবশ্যই ভালো করে পড়বা। আর ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো যেগুলো তোমরা দেখিয়েছ, ইঞ্জিনিয়ারিংয়ের সব প্রবলেমগুলো আমরা সলভ করবো না ভাই এখন, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে অনেক প্রশ্ন এসছে যেগুলো তোমাদের একাডেমিক সিলেবাসে না, এগুলো পরে করবা তোমরা। ওকে, তাহলে আমরা শুরু করছি। অনেক কষ্ট করে 75 স্টুডেন্ট না,
ওকে, স্বপন কুমার মিস্ত্রি স্যার বইয়ের একটা অঙ্ক তোমরা বলেছো, পেজ নাম্বার তো বইটা ওখানে থেকে গেছে না, তোমার লাগবে তো, ওই বইটা আমাকে হাতে দাও। ওকে, আমি তবু তোমাদের পেজ নাম্বারগুলো তো বলে দিব, সবগুলো মিলবে না কারণ এখানে তো আমি সাজিয়ে নিয়ে এসেছি ভাই। হ্যাঁ শ্রাবণী, এটাই ফার্স্ট এমসিকিউ, এটাই ফার্স্ট, আজকে অবশ্য খুব বেশি প্রবলেম তোমাদের নাই, এটাই ফার্স্ট এমসিকিউ। তো দেখো এই সুযোগে যারা সলভ করে নিলা, দেখো দুটি গ্যাসের ঘনত্ব অনুপাত 1:2 এবং তাদের তাপমাত্রা অনুপাত 2:1, গ্যাস দুটির চাপের অনুপাত কত, তাই না? খেয়াল করতো ভাই, খুব সহজ এটা। কি হলো? ওকে, দেখো তোমরা নিশ্চয়ই জানো ডি ইজ ইকাল টু, দেখো তো ভাইয়া, ডি ইজ ইকাল টু PM বাই RT, তাই না? তো এইটার অনুপাত D1/D2, এটার অনুপাত দেওয়া আছে 1/, এটা দেওয়া আছে 1/2, তাই না? আর এখানে T2/T1টা কি বলেছে ভাইয়া বলো তো? T1/T2 বলেছে 2/1। তো আমাদেরকে বের করতে বলছে P1/P2 সমান কত হবে। তাহলে খেয়াল করো তো, এটা যদি D1/1/2 হয় আর এটা 2/1 হয়, তাহলে কেটে গেলে কি হবে দেখো দেখি, 1/1। খুব সহজ অ্যান্সার এটা, তাহলে খুব সহজেই বের করতে পারি ভাই আমরা। ঠিক আছে, এটা দেওয়া আছে 1/2 আর টিটা দেওয়া আছে 2/1, তাহলে P মানে P1/P2 আমাদেরকে বের করতে হবে। তাহলে দুটা কেটে গেলে কি হবে, 1:1, অর্থাৎ 1:1 হবে। ওকে, আচ্ছা, ফর প্র্যাকটিস, একটি বাল্বের মধ্যে নির্দিষ্ট চাপ, একটু বড় করে নিই না তোমাদের দেখতে তাহলে সুবিধা হবে। এটা ফর প্র্যাকটিস, পেজ নাম্বারটা হচ্ছে ফর প্র্যাকটিস, পেজ নাম্বার 100 পেজের 5 নাম্বার, 100 পেজের 5 নাম্বার, 100 পেজের 5, ফর প্র্যাকটিস 100 পেজের 5 নাম্বার। আরেকটা বিষয়, তোমরা যখন এমসিকিউ প্রবলেমগুলো আমাকে পোস্ট করবা গ্রুপে, অবশ্যই তোমরা যে কাজটা করবা ভাই, পেজ নাম্বার উল্লেখ করে দিবা। অনেকে তোমরা করছো কি যে ঢাকা ইউনিভার্সিটি এত নাম্বার, রাজশাহী ইউনিভার্সিটি এত নাম্বার, ফর প্র্যাকটিসে এত নাম্বার, এটা কিন্তু খুঁজে বের করতে প্রবলেম হয় আসলে, কারণ তোমরা তো একজন করনি ভাই, অনেকেই প্রবলেম দেখাও। একটি বাল্বের মধ্যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস আছে, যদি উষ্ণতা স্থির রেখে গ্যাসের আয়তন 4 গুণ করা হয়, তাহলে গ্যাস অনুগুলো RMS বেগ কি হবে, একই থাকবে। খুব সহজ বিষয়, দেখো আমরা C সমান কি জানি, √3RT/m, তাই তো? তো গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে বর্গমূল গড় বর্গবেগের মানটা একই হবে। প্লিজ তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও তো ভাইয়া, যে যদি আমাদের তাপমাত্রা স্থির থাকে আর একই গ্যাস, তাহলে অবশ্যই বর্গমূল গড় বর্গবেগের মানটাও একই হবে। ওকে, ক্লিয়ার কি এটা? এইটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এটা ক্লিয়ার কিনা প্লিজ একটু বলো। এই যে একটি বাল্বের মধ্যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস আছে, যদি উষ্ণতা স্থির রাখা হয় তাহলে অবশ্যই বর্গমূল গড় বর্গবেগটা একই হবে। থ্যাংক ইউ, তোমরা সবাই মোটামুটি লিখেছো, বুঝতে পেরেছি। আচ্ছা, নিম্নের কোন গ্যাস জুল থমসন প্রভাবের বিপরীত ধর্ম প্রদর্শন করে? তোমাদেরকে আমি জুল থমসন প্রভাব যখন পড়িয়েছিলাম তখন এই কথাটা বলেছিলাম ভাইয়া, যে হিলিয়াম এবং হাইড্রোজেন এদের উৎক্রমণ তাপমাত্রার মান এত কম, এই জন্য এদের উপর জুল থমসন প্রভাব প্রয়োগ করা যায় না। যে কোনো গ্যাসের উপর জুল থমসন প্রভাব প্রয়োগ করতে গেলে কি করতে হবে, গ্যাসটাকে আগে একটা মিনিমাম তাপমাত্রায় নিয়ে আসতে হবে, তারপর সেটার উপর জুল থমসন প্রভাব অ্যাপ্লাই করতে হবে। যে মিনিমাম তাপমাত্রা আনার পর কোন একটা গ্যাসের উপর জুল থমসন প্রভাব অ্যাপ্লাই করা হয় তাকে কি বলা হয়, উৎক্রম তাপমাত্রা। হিলিয়াম এবং হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা মান খুবই কম, কত বলতে পারবা? -80 এবং -240।
এত কম তাপমাত্রা নরমালি আনা সম্ভব না। এই জন্য এই হিলিয়াম এবং হাইড্রোজেনের উপর জুল থমসন প্রভাব প্রযোজ্য নয়, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার। দেখো এক্স এবং এক্স বি দুইটি উপাদান সমমোলার হলে মিশ্রণে এক্স এর মূল ভগ্নাংশ কত? এইটা আমি যখন মূল ভগ্নাংশ বুঝিয়েছিলাম তখন কিন্তু ভাই বলেছিলাম যে কোন মিশ্রণে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি হচ্ছে 1। তাহলে এখানে উপাদান যেহেতু দুইটা, তার আবার সমমোলার মানে মূল সংখ্যা সমান, তাহলে মূল ভগ্নাংশ কি হবে? সমান হবে। তাহলে 1 এর অর্ধেক কত হবে? 0.5। বোঝনি? করে দেখাচ্ছি, দেখো প্রয়োজনে না বুঝতে পারলে। দেখো ধরো এখানে এ আর বি, তাই না, সমমোলার, তাহলে এর মূল সংখ্যা 5, বি এর মূল সংখ্যাও 5, তাহলে এর মূল ভগ্নাংশ কত হবে? দেখো তো 5/5 5 10 কত হচ্ছে? 0.5। যদি দুটো উপাদান সমমোলার হয় তাহলে মূল ভগ্নাংশ সমান হবে, আর মূল ভগ্নাংশের সমষ্টি তো 1, তাহলে দুটো উপাদান সমান হলে কত হবে ভাই? অবশ্যই 0.5। 3 এর হচ্ছে এ ফর প্র্যাকটিসের, এখানে 3 তো না, এটা হচ্ছে তোমাদের আগেরটা ছিল 21 আর এটা হচ্ছে 51। এইটা হচ্ছে ফর প্র্যাকটিসের 51 নাম্বার, ফর প্র্যাকটিস 102 নাম্বার পেজের 51 নাম্বার। ওকে 51। এরপর এই যেটা 4 নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের বইয়ের 103 পেজের 58 নাম্বার, 103 নাম্বার পেজের 58, 103 পেজের 58 নাম্বার। একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় এন সংখ্যক হাইড্রোজেন অণু ভি লিটার আয়তন দখল করে। তাহলে এন সংখ্যক হাইড্রোজেন অণু ভি লিটার আয়তন দখল করে। খেয়াল করো, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে ওই একই চাপ ওই একই উষ্ণতায় নিচের কোনটি সম্ভব নয়? তাহলে তাপ যদি এক হয়, অণুর সংখ্যা যদি এক হয়, চাপ যদি এক হয়, তাহলে আয়তন একই হতে হবে। তার মানে এন সংখ্যক নাইট্রোজেন অণুর আয়তন ভি লিটার, ঠিকই আছে এটা, কারণ এখানে হাইড্রোজেন আয়তন যেহেতু ভি লিটার, ওই একই তাপমাত্রা একই চাপ, তাহলে আয়তনে কি একই হবে। তাহলে এন সংখ্যক অ্যামোনিয়া গ্যাসের অণু ভি লিটার, ঠিকই আছে, আয়তন একই হবে। এন সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের অণুর আয়তন ভি লিটার, ঠিকই আছে, একই হবে। এন সংখ্যক কার্বন মনোক্সাইডের আয়তন তো ভি লিটারই হবে। এখানে v/2 কেন? এটাই ভুল, ডি নাম্বারটাই ভুল। কারণ দেখো ভাই একই চাপ একই উষ্ণতা, অণুর সংখ্যা যদি এক হয় তাহলে অবশ্যই গ্যাসটার আয়তনে কি হবে? যেই গ্যাসই নাও না কেন আয়তন একই হবে। অর্থাৎ সঠিক উত্তর হতো, মানে এটাও সঠিক হতো যদি আয়তন এখানে ভি লিটার লেখা হতো। যেই গ্যাসই হোক না কেন আয়তন কয় লিটার হবে? ভি লিটারই হবে, কারণ তাপমাত্রা, চাপ, আয়তন আর অনুসংখ্যা সব, না অনুসংখ্যা, চাপ আর তাপমাত্রা সবই যেহেতু সমান তাহলে আয়তনটা সমান হবে। ক্লিয়ার? আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। একটু প্লিজ বলো তো ভাই 4 নাম্বারটা বুঝতে পারলা কিনা? যে একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় এন সংখ্যক হাইড্রোজেন অণু ভি লিটার আয়তন দখল করে। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে ওই একই চাপ উষ্ণতায় নিচের কোনটি সম্ভব নয়? চাপ যেহেতু এক, এই তোমরা একটা জিনিস খেয়াল করবা, ধরো এখন বুঝতে পারছো তো, মনে হচ্ছে খুব ভালো বুঝেছ। যদি খটকা থেকে থাকতো তাহলে বোঝার সময় অবশ্যই হিন্সটা বইয়ের নিচে মানে ডানে একটু লিখে রাখবা, যেটা উত্তর কেন হলো। যেমন এটার উত্তর আসলে এটাই ভুল, তাহলে সঠিকটা কি সেটা ডানে লিখে রাখতে হয়। সঠিকটা হলো এন সংখ্যক কার্বন মনোক্সাইডের আয়তনও ভি লিটারই হতো, কারণ যেহেতু চাপ, তাপমাত্রা, অনুসংখ্যা সব যেহেতু সমান। ওকে, অ্যাম্পোটেরিক পদার্থ মানে হচ্ছে উভধর্মী পদার্থ। অ্যাম্পোটেরিক পদার্থ মানে হচ্ছে উভধর্মী। এইটা 106 পেজের 100 নাম্বার, 106 পেজের 100 নাম্বার, 106 নাম্বার পেজের 100 নাম্বার। ঠিক আছে, বের করছো মনে হয় তোমরা। তাহলে অ্যাম্পোটেরিক পদার্থ, পানি তো অবশ্যই অ্যাম্পোটেরিক, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর H- হাইড্রোজেন সালফাইড আয়ন মানে বাইসালফাইড আয়ন, তোমাদের আমি লিখে দিছিলাম, যারা খাতায় লিখেছো খেয়াল করো, কোন অ্যানায়নের সাথে প্রোটন যুক্ত থাকলে তারা উভধর্মী হয়। এই যে আমি লিখে দিছিলাম ভাইয়া তোমাদের এটা, যে কোন অ্যানায়নের সাথে প্রোটন যুক্ত থাকলে সেটা উভধর্মী হয়। এই যে H- অ্যানায়ন আছে, প্রোটন আছে, অতএব এটা উভধর্মী, কারণ সে প্রোটন ত্যাগ করতে পারে। এই প্রোটন ত্যাগ করলে সালফাইড হয়ে যাবে। আবার সে প্রোটন কি করতে পারে? গ্রহণ করতে পারে। প্রোটন গ্রহণ করলে সে কি হবে? H2S হবে। তাহলে এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হলো H2S,
আর এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হলো সালফাইড। কোন একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর যে ক্ষারকে পরিণত হয় সেই ক্ষারককে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। যেহেতু এটা উভধর্মী, তাহলে যখন অ্যাসিড হিসেবে ক্রিয়া করবে তখন তার অনুবন্ধী ক্ষারক হচ্ছে সালফাইড, আর যখন ক্ষারক হিসেবে ক্রিয়া করবে তখন তার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H2S। আমার বিশ্বাস তোমরা এখন এটা বুঝতে পেরেছ। ওকে, এগুলো ছিল আমাদের ফর প্র্যাকটিসের এগুলো প্রবলেম তোমরা দেখিয়েছিলা। এবার একটু বোর্ড পরীক্ষার প্রশ্নে চলে আসি আমরা। 44 নাম্বার, এখানে প্রবলেম নাই, এখানে নাম্বারগুলো অ্যাকুরেটই আছে। 44, এটা গতদিন কিন্তু বলেছিলাম তোমাদের আমি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এত হলে চাপ এত এটিএম হলে এত আয়তন হয়, এত আয়তন হলে চাপ কত হবে। খুব সহজ বিষয় ভাই, বয়েলের সূত্র বুঝতেই পারছো, তাপমাত্রা একই আছে। তাহলে কি করবে এখানে, বয়েলের সূত্র আমরা কি জানি, P1 V1 = P2 V2। আমাদেরকে এখানে P2 বের করতে বলছে, তাই না? P1 কত 1, আর এখানে1/V দেওয়া আছে, তাহলে এটা কত হবে ভাইয়া 1/V, তাহলে 1/0.05। এখানে তো V লাগছে আমার, কিন্তু এটা 1/V দেওয়া আছে। আর নিচে তাহলে কত হবে ভাই, এটা 1/0.042। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা অনেক বোর্ডে এসছে জানো, এই অঙ্কটা কিন্তু অনেক বোর্ডে এসছে। হ্যাঁ 44, অনেকেই পারছো ভাই তোমরা, থ্যাংক ইউ, এটা অনেকেই পারছো। একটি পুকুরের ডিওর মান এত হলে পানিতে, এটা খুবই ঝামেলা ভাই, রাজশাহী বোর্ড 16 কোশ্চিন। একটি পুকুরের পানি, কারণ কোন কোন বই লেখা আছে যে বিশুদ্ধ পানির ডিওর মান হচ্ছে 4 থেকে 8, আবার কোন বই লেখা আছে 5। তো এমন একটা মান দিয়েছে, ওই যে তোমাদের জলসা মুভিজের সে বিজ্ঞাপনের মতো, একবার ঢুকলে না আর বেরিয়ে হওয়া যায় না। দেখো না জলসা মুভির বিজ্ঞাপন, ও টিভি দেখো না? তো আমি বুঝতে পারতেছি না কি বলবা, যেহেতু 4 একবার অ্যাকুরেট লিখে দিয়েছে ভাই, বুঝছো, তাহলে হয়তো ধরে নিও যেটা ওইটাই হয়তো কারেক্ট ধরছে। 5-এর নিচে হলে পানিটা দূষিত, এই জন্য আমরা এটাকে দূষিত কাউন্ট করবো। এখন আসলে দূষিত কাউন্ট করছে কিনা এইটা কিন্তু ভাই বলা কঠিন, কারণ কোন বই লেখা আছে 4 থেকে 8-এর মধ্যে ডিউয়ের মান হলে পানিটা বিশুদ্ধ, আবার কোন বই লেখা আছে 5। অরিজিনাল মান কিন্তু ভাই 5 ppm, জানো তো? যেহেতু 4 দেওয়া আছে, ওটাকে আমরা দূষিত পানিই বলবো। আচ্ছা, আমি এটা কপি করছি তোমাকে বকা দেওয়ার জন্য, তোমাদেরকে যে এই কোশ্চিনটা আমাকে করেছ। 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একত্রে মিশ্রণ হলে অক্সিজেনের মূল ভগ্নাংশ কত, বলো দেখি। তার মানে কতটা ফাঁকি দিলে এই ঘটনাটা ঘটতে পারে ভাই, বলো তো? মূল ভগ্নাংশ মানে কি, যার মূল ভগ্নাংশ বের করতে বলছে তার মূলকে মোট মূল দিয়ে ভাগ, তাহলে অক্সিজেন বের করতে বলছে, তাহলে 0.3/0.5 প্লাস 0.3, এটাই অ্যান্সার। এইটা না পারলে তো খুবই কষ্টদায়ক ব্যাপার হবে ভাই, এটা অবশ্যই পারা উচিত। ওকে, এই যে 116 নাম্বার, 116 নাম্বার, এখানে নাম্বারগুলো ঠিক আছে। 116 নাম্বারটা কোন বোর্ডের কোশ্চেন? ও রাজশাহী বোর্ড 17-এর কোশ্চেন। তার মান হচ্ছে পেজ নাম্বার 116। হ্যাঁ 116 নাম্বার পেজের কত নাম্বার এটা? ও আচ্ছা 114 পেজের 16। হ্যাঁ থ্যাংক ইউ, 114 পেজের 16, আর এটা 115 পেজের 132। উদ্দীপক অনুসারে সি পাত্রে গ্যাসের ব্যাপনার সবচেয়ে বেশি, বি পাত্রে অনুসংখ্যা সবচেয়ে কম। এখানে তোমার কি করতে হবে জানো? সি পাত্রে গ্যাসের অনুসংখ্যা ব্যাপনের হার সবচেয়ে বেশি, অর্থাৎ আণবিক ভর তোমাকে বের করতে হবে। প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর বের করতে হবে এই সূত্র দিয়ে, এই যে PV W/m/RT, এই সূত্র দিয়ে প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর বের করতে হবে। যার আণবিক ভর কম হবে তার ব্যাপন বেশি হবে। সেক্ষেত্রে দেখতে হবে সি পাত্রে ব্যাপনা সবচেয়ে বেশি হচ্ছে কিনা চেক করবা। বি পাত্রে অনুসংখ্যা সবচেয়ে কম, অনুসংখ্যাও বের করতে হবে, এন এর মান বের করতে হবে। একটু বড় অঙ্কটা, PV = nRT, এন এর মান বের করে মোট অনুসংখ্যা বের করতে হবে, করে চেক করতে হবে। আর এ পাত্রে জেড 1 নয়, তাহলে এটার ক্ষেত্রে এই যে জেড = PV/RT, এখান থেকে জেড এর মান বের করতে হবে, দেখা যায় কত আসতেছে। যদি 1 আসে, আসলো, না আসলে তো উত্তর হবে না। তাহলে কি করতে হবে আমাদের? সবগুলা গ্যাসের আণবিক ভর বের করতে হবে, সবগুলা গ্যাসের অনুসংখ্যা বের করতে হবে, আর এই পাত্রের ক্ষেত্রে জেড এর মানটা বের করতে হবে। তাহলে উত্তরটা করে ফেলতে পারবা। আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তো 132 নাম্বারটা যারা ভুল করেছিলা বা পারোনি মনে করছো, এখন বুঝতে পেরেছো কিনা?
এম বের করতে হবে, অনু বের করতে হবে সবগুলো। তাহলে 1 আর 2 ঠিক কিনা বুঝতে পারবা। আর এর ক্ষেত্রে জেডটা বের করবা পিভি ইকুয়াল টু আরটি দিয়ে। 159 শুধু একটু আসতেছি ভাইয়া, আমরা সিরিয়ালে আসতেছি। ওকে, গ্যাসের গতিশক্তি নির্ভর করে অবশ্যই তাপমাত্রার উপর। একটু খেয়াল করো, আমরা গতিশক্তি ইজ ইকুয়াল টু জানি 3/2 nRT। তাহলে n মানে তো W/m, কি n মানে কি W/m। তাহলে অবশ্যই তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ ও আয়তনের উপর নির্ভর করে না, অবশ্যই প্রকৃতির উপর নির্ভর করে। যেহেতু আণবিক ভর আছে এখানে, তার মানে প্রকৃতির উপর নির্ভর করে। 1 এবং 3 অ্যান্সার হবে। 147 এর অ্যান্সার হবে 1 এবং 3। 147, 1 এবং 3। 147 বুঝতে পারলা কিনা বলো ভাই একটু, যে গ্যাসের গতিশক্তি নির্ভর করবে অবশ্যই তাপমাত্রা আছে এখানে, তাপমাত্রার উপর নির্ভর করবে। তারপর W/m যেহেতু আণবিক ভর, তার মানে প্রকৃতির উপর নির্ভর করবে। ক্লিয়ার? একটু প্লিজ বলো 147 নাম্বারটা বুঝতে পারলা কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, তোমাদের নামগুলো আজকে পড়ছি না ভাইয়া, এই নাম পড়তে গেলে টাইম চলে যায়, সলভ কম। আজকে আমাদেরকে যা প্রবলেম আছে তোমাদের সলভ করতে হবে আর কি। আর নাইদ রেজা তুমি একটু বলি, কথা রায়, রনক জাহান, জাফরিন হাসান, মেহজাবিন সরকার, শফিকুল ইসলাম, নাহিয়ান হাসান, রাহিমা, তো নামগুলো কঠিন তোমাদের, রহমান, সাদিয়া সিদ্দিকা, আল রহিন, শ্রাবণী, রঞ্জিত বিশ্বাস, থ্যাংক ইউ, সুদীপ্ত সরকার, তন্ময়, সবাই বুঝতে পেরেছ। একটি অক্সিজেন পরমাণু ভর কত? এই যে তোমাদেরকে শাস্তি দেওয়া উচিত এখন। একটি পরমাণুর ভর কত? কিরে, একটি অণুর ভর, একটি পরমাণুর ভর, এগুলো পড়তে বলছি না আমি তোমাদের। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর, তার মানে কি হবে? একটি পরমাণুর ভর, তাহলে পারমাণবিক ভর 16 অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাই তো অ্যান্সার। যদি অণুর ভর বলতো তাহলে 32 অ্যাভোগাড্রোর সংখ্যা হতো। ঠিক আছে, একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অণুর ভর, 1 গ্রাম অণুর সংখ্যা, 1 ml অণুর সংখ্যা, একটি অণুর আয়তন, তোমাদের পড়তে বলছি না আমি তোমাদের, বইয়ের শুরুতেই তো দেওয়া আছে। একটু খাটতে হবে ভাই, বুঝছো? তোমরা আমাকে কোনো প্রবলেম বললে আমার কয়েক সেকেন্ড লাগবে না সেটা সলভ করতে, বাট আমার কাছ থেকে শুধুমাত্র সলভ করে নিয়ে তো লাভ নাই। হ্যাঁ, তোমাদের তো জিনিসটা বুঝতে পারছো কিনা এটা মাথায় রাখতে হবে। অফলাইন হলে আমি তোমাদের কাছে পড়াটা আদায় করে নিতাম, কিন্তু এখন তো তোমাদেরকে কাছে পাচ্ছি না আমি, ফলে তোমাদের নিজ দায়িত্বেই সলভগুলো করা উচিত, না হলে কিন্তু ভাই তোমরাই ধরা খেয়ে যাবা পরবর্তীতে। এই যে যেমন এটা দেখো, চিন্তা করো, এগুলো অঙ্ক তোমরা, তার মানে কি আমি যখন পড়িয়েছি তখন তোমরা এগুলো দেখো নাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম হিলিয়ামের গতিশক্তি কত জুল? তাহলে 2 গ্রাম হিলিয়ামের গতিশক্তি সূত্র আমরা কি জানি? 3/2। তাহলে 2 গ্রাম হিলিয়াম, তাহলে W/m, তার মানে 2/4 RT। আর এর মান 8.314, আর টি এর মান কত এখানে? 25, 298। এই তো ভাই অ্যান্সারটা হয়ে গেল। 3/2, যেহেতু হিলিয়াম 2 গ্রাম আর আণবিক ভর হচ্ছে হিলিয়ামের 4, তাহলে 2/4 ইন্টু 8.314 ইন্টু 298, তাই না? এগুলো প্রবলেম থাকলে একটু শাস্তি দেওয়া উচিত না তোমাদের? কি ঠিক কিনা বলো তো? এই অঙ্কগুলো করে নাই মানে কি? ওকে, এসএটিপিতে এই যে একটা ভালো কোশ্চিন, এটা আমি দেখাচ্ছি একটু। বরিশাল বোর্ড 19-এর প্রশ্ন এটা। এসএটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো, তাই না? এসএটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগটা নির্ণয় করতে হবে। তো স্বাভাবিক আমরা জানি C = √3RT/m, তাই তো? তাহলে এসএটিপিতে মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এসএটিপিতে প্রমাণ তাপমাত্রা কত? 25 ডিগ্রি। এসটিপিতে হলে 0 ডিগ্রি হতো। তাহলে 3 × 8.314 ইন্টু তাপমাত্রা 298। এই কোন গ্যাস বলেছে এটা? অক্সিজেন। 32। বলো ঠিক আছে না ভুল হবে? ভুল। এখানে 32 বসালে কত আসতেছে দেখি আমরা একটু। 3 × 8.314 ইন্টু 298 ভাগ 32
এটাকে রুট করতে হবে, তাই না? 15.24 দেখছো কি চমৎকার, 15.24 প্রথমে আছে এটা। তোমরা কি বিষয়টা খেয়াল করছো ভাই? আবারও খেয়াল করাচ্ছি তোমাদের, দেখো দেখো ভাই, যে আমরা এখানে 32 বসালাম, অ্যান্সার প্রথমেই মিলে গেল, ভাবতেই পারে না ভুল হয়ে গেছে। ভুলটা কি জানো? এখানে তোমরা আর এর মানটা বসিয়েছো এসে এককে, তাহলে ভরকে কেজি করতে হবে না, ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার উত্তর আসবে ডি নাম্বার। কারণ এখানে আমি তোমাদের অঙ্ক করানোর সময় বলেছিলাম, খেয়াল করে দেখো যে আর এর আমরা বর্গমূল গড় বর্গবেগের অঙ্ক করি, বর্গমূল গড় বর্গবেগের অঙ্ক করি দুটি এককে, একটা সিজিএস, একটা হলো এসআই। যদি সিজিএস এককে তুমি আর এর মানটা বসাও, মানে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাহলে 32 বসালেই হয়ে যেত। যেহেতু এসে এককে বসিয়েছি, তাহলে অবশ্যই এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তুমি ভুল করলে যে মানটা বের হবে, খেয়াল করে দেখছো ভাইয়া তোমরা, সেটাও তোমাদের অপশনে দেওয়া আছে, এটাও তোমাদের অপশনে দেওয়া আছে, খেয়াল করো। এই যে প্রথমেই দেওয়া আছে, উত্তর আসলে ডি নাম্বারটা হবে। ক্লিয়ার? এগুলো খেয়াল রাখবা ভাই একটু, বুঝছো? ভুল তো আর কেউ ইচ্ছা করে করে না, ভুল হয়ে যায়। আর এই গ্রাফের উত্তরটা আসলে নাই। 156 নম্বর দেখো, ভি ভার্সেস পি, অধিবৃত্ত ঠিকই আছে, এটা টি ভার্সেস ভি, তাহলে এটা গ্রাফ ঠিক আছে, কিন্তু মানটা ঠিক নেই এখানে, কারণ চাপ তো P3 সবচেয়ে বেশি হবে। দেখো এটা 156 নম্বর, পেজ নাম্বার হচ্ছে 117 156, 117 পেজের 156, এটা সঠিক উত্তর নাই, বুঝছো? অর্থাৎ চাপ যদি বেশি হয় তাহলে আয়তন কম হবে, তাহলে যেটার আয়তন কম সেখানে তো চাপ বেশি, P3 বেশি, তাহলে এটা উত্তর হবে না। আর ভি ভার্সেস 1/p হলে তো ভাই সমান্তরাল হয় না, এটা হয় মূল বিন্দুগামী সরলরেখিক, অর্থাৎ এটা সঠিক উত্তর নাই। এটা বোর্ডে এই কোশ্চেনটা তারা ভুল করেছে। আর কার্বন ডাই অক্সাইডের সন্ধি চাপ কত, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলা মুখস্থ রাখতে হবে ভাই। আর এই এমসিকিউটা খুবই চমৎকার, 28 নাম্বার এমসিকিউ, ঢাকা ইউনিভার্সিটি 28, ঢাকা ইউনিভার্সিটি 28, অর্থাৎ 124 নাম্বার পেজের 28 নাম্বার, 124 নাম্বার পেজের 28, 124 পেজের 28। দেখো খুবই ভালো এমসিকিউ, ঢাকা ইউনিভার্সিটি 4-5 সেশন এসেছিল। তারপর দেখো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 16-17, মানে এক যুগ পর আবার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন দিয়েছিল তার এক যুগ পর দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিন্তা করো। আমি এই জন্য তোমাদের বিগত সালের প্রশ্নগুলো দেখতে বলি মেনলি। একই তাপমাত্রায় একই আয়তনের প্রথম পাত্রে 1 মোল নাইট্রোজেন এবং দ্বিতীয় পাত্রে 1 মোল কার্বন ডাই অক্সাইড রাখা হলো, নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? উভয় পাত্রের অনুসংখ্যা সমান, অবশ্যই সঠিক, কারণ একই তাপমাত্রা, একই চাপ, একই মোল সংখ্যা। বোর্ডে খেয়াল করো, একই তাপমাত্রা, একই আয়তন, একই মোল সংখ্যা, তাহলে অনুসংখ্যা কি হবে বলো দেখি? একই হবে, এটা সঠিক। উভয় পাত্রের গতিশক্তি সমান, অবশ্যই, কারণ গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক, তাহলে যেহেতু দুটার তাপমাত্রা একই, তাহলে গতিশক্তি একই, এটা সঠিক। প্রথম পাত্রে চাপ নিম্নতর, এটা মিথ্যা, কারণ এন একই, ভি একই, টি একই, তাহলে তো আর এর মান তো ধ্রুবক, তাহলে পিও কি হবে বলো দেখি? একই হবে তো, তার মানে প্রথম পাত্রে চাপ নিম্নতর কথাটা ঠিক না, কারণ চাপও একই হবে, বুঝুনি? তাপমাত্রা এক, আয়তন এক, মোল এক, তাহলে তাপমাত্রা, মোল আর আয়তন যদি এক হয় তাহলে চাপও কি হবে বলো দেখি? একই তো হবে, কারণ এন একই, টি একই, ভি একই, আর তো ধ্রুবক, তাহলে আলটিমেটলি পিটাও কি হচ্ছে? একই হচ্ছে। আমাকে অমি সম্ভবত ক্লাসে নাই, ওদের রাজশাহী কলেজ, ওদের পরীক্ষা চলছে, ও আমাকে স্পেশালি লিখে দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি, ও লিখে দিয়েছে ভাইয়া স্পেশালি ডি নাম্বারটাতে প্রবলেম, ডি নাম্বার কেন সঠিক হলো। ওর প্রশ্ন খুব ভালো, আমি ক্লাসে থাকলে তোমাকে থ্যাঙ্কস দিতাম, তবু থ্যাঙ্কস দিয়ে রাখতেছি, তুমি নিশ্চয় পরে রেকর্ডেড ক্লাসটা দেখবা, তখন মনে করো ভাই আমাকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস দিয়েছে। সেইটা হচ্ছে প্রথম পাত্রে নাইট্রোজেন অণুর গতি উচ্চতর। আসলে গ্যাসের ক্ষেত্রে মনে রাখবা, বেগ মানে গতি, গতি মানেই বেগ, আর বেগ মানে বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ 3RT/m,
মানে কোথাও যদি তোমাকে বলে কোনো গ্যাসের গতি মানেই বুঝবা বেগ, বেগ মানেই গতি, আর গতি মানে কোন গতি? বর্গমূল গড় বর্গবেগ। তাহলে যার আণবিক ভর বেশি হবে তার বর্গমূল গড় বর্গবেগ কম হবে, আর যার আণবিক ভর কম হবে তার বর্গমূল গড় বর্গবেগ বেশি হবে। এখানে দুটা গ্যাস, একটা নাইট্রোজেন একটা কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেনের যেহেতু আণবিক ভর কম অবশ্যই তার গতি বেশি হবে, এটা সঠিক। মানে আমাকে অমি স্পেশালি জিজ্ঞেস করছে ডি নাম্বার অপশনটা বুঝতে পারলাম না। তো তোমরা যারা এই প্রশ্ন আগে দেখোনি এখন দেখতেছো তোমরা কি বুঝতে পারলা ভাইয়া এই নাম্বার কেন সঠিক? কারণ তাপমাত্রা আয়তন মোল সংখ্যা সমান, অবশ্যই অনুসংখ্যা সমান হবে। উভয় পাত্র অনুসমের গতিশক্তি সমান, কারণ গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক। যেহেতু দুটা তাপমাত্রা একই অতএব গতিশক্তি একই হবে। প্রথম পাত্রে চাপ নিম্নতর, এটা ভুল, কারণ আয়তন তাপমাত্রা এবং মোল যদি একই হয় তাহলে চাপও একই হবে। আর প্রথম পাত্রে নাইট্রোজেনের অণুর গতি উচ্চতর, এটাও ঠিক, কারণ এখানে গতি মানে তো আমরা জানি গ্যাসের বেগ, আর বেগ মানে কোন বেগকে বুঝি আমরা? বর্গমূল গড় বর্গবেগ। যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর কম অবশ্যই তার বর্গমূল গড় বর্গবেগ বেশি, মানে গতি বেশি, এটা সঠিক, ডি নাম্বারটাও সঠিক। মেহজাবিন সরকার ক্লিয়ার, শ্রাবণী ক্লিয়ার, সৌরভ হাসান প্রেম ক্লিয়ার, সানজিদ হোসেন ক্লিয়ার, নাহিদ রেজা ক্লিয়ার, সাদিয়া আফরিন ক্লিয়ার, হাসনাত। এগুলো লিখে রাখো ভাইয়া, এখন কিন্তু মনে হবে যে খুব ভালো বুঝতে পেরেছি, পরে কিন্তু ঠিক দেখবা ভুলে যাবা। তাই ডানে এটা কেন সঠিক এটা লিখে রাখো, তাহলে ভুলটা তোমাদের আর পরবর্তীতে কিন্তু হবে না। ওকে, আমি একটা কথা প্রায় বলি না তোমাদের, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে, মুরব্বীদের কথাগুলো শুনতে হয়। আচ্ছা, এসটিপিতে এত লিটার আয়তনের মিথেনের মূল কত বলো দেখি? তোমাদের বকা দেব না তো কি করবো আমি, যে এত লিটার আয়তন মিথেন গ্যাসের পরিমাণ মূল একক কত? আমি মূল বের করার অনেক সিস্টেম শিখাইছি না, W/m, N/Na। আর প্রমাণ অবস্থায় যদি আয়তন দেওয়া থাকে, প্রমাণ অবস্থায় যদি আয়তন দেওয়া থাকে তাকে 22.4 দিয়ে ভাগ করলেই মোলটা বের হয়ে যাবে। তাহলে V ভাগ 22.4 ভাগ করলেই তো হয়ে যায় রে ভাই। পানির আণবিক ভর এত AMU, এত AMU তোমার দেখার দরকার নাই। ওই আণবিক ভর বা পারমাণবিক ভরকে আমরা অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করি। কেন, কিভাবে, এটা ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে। তাহলে শুধু 18 জেনে রাখো। তাহলে একটি অণুর ভর কত? তাহলে একটি অণুর ভরের সূত্র কি জানো তোমরা? 18/Na। এটা তো গ্রামে আসলো, মান দেওয়া আছে কেজিতে, ইন্টু 10⁻³ তাহলে কেজি হয়ে গেল। 18 AMU মানে 18, সহজ কথা। তাহলে ওটাকে গ্রামে প্রকাশ করলাম আমরা, তাহলে গ্রামে প্রকাশ করলে মোল, তাহলে এক মোল মানে এতটি অণুর ভর হচ্ছে এত, তাহলে একটি অণুর ভর কত হলো? 18/Na। যেহেতু উত্তরটা গ্রামে আসবে কিন্তু আমার অ্যান্সার দেওয়া আছে কেজিতে, তাই 1000 দিয়ে ভাগ করতে হয়েছে। তারপর রাজশাহী বিষয় 32, এই যে দেখছো হুবহু এই অঙ্কটা আছে না তোমাদের বইয়ে, আমি করতে দিছিলাম। এত তাপমাত্রায় গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ এত হলে গ্যাসটির আণবিক ভর কত? এইটা হুবহু কিন্তু আছে ভাইয়া। এই যে C = √3, যেহেতু পার সেন্টিমিটার আছে তাই 8.314 × 10⁻7 CGSE লিখবো আমরা। আর তাপমাত্রা কত? 0 ডিগ্রি, মানে 273। এই আণবিক ভরটা আমাদের বের করলে উত্তর হয়ে যাবে। সি এর মানটা কত দেওয়া আছে? 49330। এই মান দিয়েই অঙ্ক আছে তোমাদের 83 নাম্বার। দেখবা তোমাদের যে অঙ্কগুলো আমি করতে দিয়েছি সেখানকার 83 নাম্বার অঙ্ক কিন্তু এইটা ভাইয়া। আমি করে দিতে প্রবলেম নেই, আমি কিন্তু বারবার বলছি আমি করে দিতে বিরক্ত হচ্ছি না, বাট তোমাদের তো একটু ফাঁকি কম দিতে হবে ভাই, তাই না? এসটিপিতে এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন মিলিলিটার কত? ভুল আছে এটা। নাইট্রোজেনের পারমাণবিক ভর ধরে করলে উত্তর মিলে, আণবিক ভর ধরে করলে উত্তর মিলে না, এটা ভুল আছে, এটা দেখার দরকার নাই এই কারণে। ঠিক আছে, আণবিক ভর ধরে করলে উত্তর মিলবে, পারমাণবিক ভর ধরে করলে মিলবে। গ্যাস এক্স এর ব্যাপন হার ওয়াই এর ব্যাপন হারের দ্বিগুণ। এক্স এর বাষ্পঘন 2 হলে ওয়াই এর আণবিক ভর কত? দেখো Rx/RY = MY/mx। তো বলেছে এক্স এর ব্যাপন হার ওয়াই এর দ্বিগুণ, তাহলে ওয়াই যদি আমার 1 হয় তাহলে এক্স কত হবে? 2। এক্স এর বাষ্প ঘনত্ব হলো 2, তার মানে আণবিক ভর কত? 4। আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে 4। তাহলে উভয় দিকে বর্গ করি, তাহলে 4 = MY/4। তাহলে MY = 16 হচ্ছে অ্যান্সার। মুখে মুখে ক্যালকুলেটর লাগবে না। আমি আবার বলছি Rx/RY = MY/mx √। তো আমার এক্স এর ব্যাপন হার ওয়াই এর দ্বিগুণ,
তাহলে ওয়াই যদি 1 হয় তাহলে এক্স 2, আর এক্স এর বাষ্প ঘনত্ব 2, তাহলে আণবিক ভর 4, তাহলে ওয়াই এর আণবিক ভরটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। ক্লিয়ার কিনা একটু প্লিজ বলো তো। হ্যাঁ, পূর্ণিম হক অলরেডি উত্তর লিখে দিয়েছো 16, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার? আরো দু একজন একটু বলো তো ভাই। কোনটি প্রডিউসার গ্যাস? এগুলো তোমার সেকেন্ড পেপারে পঞ্চম অধ্যায়ে গেলেই পাবা, এগুলো পঞ্চম অধ্যায়ে পাবা। এই যে 1 মোল পানির ভর এত হলে একটি পানি, ওই একই সিস্টেম, একটি অণুর ভর m/na, আর 88 নাম্বার 1 কেজি তরল পানির আয়তন এত হলে এত তাপমাত্রায়। চিন্তা করো, এইটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে F2 ইউনিট 17-18 থেকে আমি কপি করছি। এই একই অঙ্ক ঢাকা ইউনিভার্সিটি 14-15 তে এসেছিল। তোমরা যদি নর্মালি পিভি কার্ড এনআরটি দিয়ে অঙ্ক করো তাহলে কিন্তু এখানে মধ্যে 17 পয়েন্ট সামথিং বেরোবে। এটা মনে রাখতে হবে। পানির 1 কেজি তরল পানি আয়তন 1 লিটার, কিন্তু এত তাপমাত্রায় এত বায়ু 1 কেজি জল আয়তন 1245 লিটার। এটা মনে রাখতে হবে, তোমরা অবশ্যই এটা মনে রাখবা। ওকে, এটা মনে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং এর এটা মনে হয় 52 নাম্বার, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে 52 নাম্বার। ইঞ্জিনিয়ারিং এর সবগুলো অবশ্য আমি কপি করিনি তোমাদের, যেগুলো তোমাদের সিলেবাস মোটামুটি রিলেটেড না সেগুলো করিনি ভাইয়া। যেগুলো হ্যাঁ 51 নাম্বার, 143 পেজের 51, 143 নাম্বার পেজের 51-3, 143 পেজের 51-3। প্রমাণ অবস্থায় 1 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসে কয়টি পরমাণু আছে? আচ্ছা, 1 সেন্টিমিটার কিউব অক্সিজেনে অণু কয়টা সেটা আগে বের করো। 1 সেন্টিমিটার অণু সংখ্যার সূত্র আমরা কি জানি? আয়তন, সরি, Na বাই 22.4 ইন্টু 10⁻³ এটা কি বেরোলো? অণু। আর পরমাণু চাইছে, এক অণু অক্সিজেনে কয়টা পরমাণু আছে? 2টা, তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে গেল। আমি তো সেগুলোই বলছি, করার অঙ্ক ফলাফল না করলে কি করবো বলো। প্রমাণ অবস্থায় 1 সেন্টিমিটার অক্সিজেন গ্যাসে কয়টি পরমাণু আছে? তো 1 সেন্টিমিটার আমরা অণু বের করলাম আগে। এখন এক অণু অক্সিজেন পরমাণু কয়টা? 2টা, 2 দিয়ে গুণ করলে হয়ে গেল। ওকে, পয়েন্ট। এটা বুয়েট 21 নাম্বার, 21 নাম্বার মানে তোমাদের এটা হচ্ছে 145 পেজের 81, 145 পেজের 81 নাম্বার। 0.05 ml আয়তন বিশিষ্ট 1 ফোঁটা পানিতে কতটি অণু আছে? পানির ঘনত্ব 1 গ্রাম পার ml, মানে 1 ml ভর 1 গ্রাম, তাহলে এত ml ভর কত? এত গ্রাম। তার মানে প্রশ্ন কি দাঁড়ালো? এত গ্রাম পানিতে কয়টি অণু আছে? সহজ কথা, কারণ আয়তন তো তাপমাত্রা, চাপ এগুলো উল্লেখ না থাকলে তো তুমি আয়তন দিয়ে করতে পারবে না। বলে কেন? আপনি যে শিখিয়েছিলেন আয়তন বের করার সিস্টেম হচ্ছে 1 ml এর আয়তন হচ্ছে Na বাই 22.4 ইন্টু 10⁻³। আপনি শিখিয়েছিলেন তো যে 1 ml অনুসংখ্যার সূত্র হচ্ছে এটা, অতএব এত ml এর সূত্র আমরা বের করে ফেলবো অঙ্ক। সেটা এসটিপিতে, এটা তো এসটিপিতে শিখাইছিলাম তোমাদের আমি। কি তাপমাত্রা চাপ কি উল্লেখ আছে? তাহলে হবে না এভাবে। এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো কি? বইয়ে দেখবে লেখা আছে সকল সূত্র এসটিপির ক্ষেত্রে প্রযোজ্য। 145 অণু নাম্বারটা করে দিন, 89 নাম্বারটা খুব সহজ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, করে দেবো নি। আর 145 পেজের 92 এটা তোমাদের করানো আছে, দেখবা। আচ্ছা প্লিজ, তাহলে দেখো তো ভাই একটু। তার মানে 1 ml অনুসংখ্যার যে সূত্র আমরা শিখেছি সেটা এসটিপিতে হলে হতো। তাহলে আমরা ml কে আমরা ভরে কনভার্ট করি কিভাবে? পানির ঘনত্ব 1 গ্রাম পার ml, মানে 1 ml এর ভর 1 গ্রাম। তাহলে এত ml এর ভর কত? এত গ্রাম। তার মানে এত গ্রামে অনুসংখ্যা বের করতে হবে এখন। তো 1 গ্রাম অনুসংখ্যার সূত্র আমরা জানি Na বাই 18, অতএব এত গ্রামে কত? ইন্টু 0.05, এটাই অ্যান্সার। খুব সহজে হবে। 1 গ্রাম পানিতে কত মিলিমোল পানি আছে? 1 গ্রাম পানি সমান কত মোল? 1/18 ভর বা আণবিক ভর। এবার মোলকে কি করতে? মিলিমোল বানাতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করলেই তো মিলিমোল হয়ে যাবে। হয়ে গেল। আর 23 নাম্বার ক্লাসে দেখবা, 24 নাম্বার ক্লাস দেখবা, তাহলে হবে। এগুলো ক্লাস আমি করিয়েছিলাম। এত গ্রাম মিথেনে কয়টি ইলেকট্রন আছে এগুলো ক্লাসে ভাই আমি করিয়েছি। আর 2-1 স্টুডেন্ট এখানে রিকোয়েস্ট করেছে 145 পেজের 92 নাম্বারটা করার জন্য।
এত তাপমাত্রা এত চাপে পৃথক পৃথক ভাবে। আচ্ছা আমরা চলে আসি এখন আমাদের পেজে, যেহেতু এগুলো আমার আর ইয়ে করা নাই। ওকে 145 পেজের কত নাম্বার? 92। এত তাপমাত্রা এত চাপের পৃথকভাবে এত লিটার হাইড্রোজেন এত লিটার নাইট্রোজেন এত লিটার পাত্রে প্রবেশ করানো হলো। তার মানে প্রথম আগে মিশ্রণের মোট চাপ বের করতে হবে। P is equal to ওই যে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 সবগুলোর ক্ষেত্রে চাপ হচ্ছে 1 atm। P1 অর্থাৎ 1 ইন্টু V1 কত 1 প্লাস সবগুলো চাপ 1 atm 1 ইন্টু V2 কত 0.5 প্লাস 1 ইন্টু 0.5 বাই V কত একবারে মান বসালাম। V কত 0.5 লিটার শূন্য পাত্রে। তাহলে এখান থেকে তোমরা পিটা সহজে পেয়ে যাবা। এবার এই যে সূত্র P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। এই যেটা P1 কত তাপমাত্রা বের করছো এটা তোমরা ধরো এখানে x বের হলো, তাহলে P1 মান হলো x আর T1 কত 25 ডিগ্রি মানে 298। এবার T2 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373। P2 কত? এটাই অ্যান্সার। 89 এর অ্যান্সার মিলছে না। 50 গ্রাম পরে এনটিপিতে কত আয়তন হবে দেখাচ্ছে 89। ওকে 89 নাম্বার করছি এখন আমরা। 89 এই অঙ্ক আমার মুখস্থ হয়ে গেছে। এই অঙ্ক তোমাদের পরিমাণগত রসায়নের সময় করানো হয়েছিল। পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন আমার একদম সমতা সহ মুখস্থ আছে, জানো এটা। এই যে এতকে উত্তপ্ত করলে এনটিপিতে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে, তাই তো? এর ভর কত 245। তাহলে 245 পটাশিয়াম 39 ক্লোরিন 35.5 যোগ 348 তাকে 2 দিয়ে গুণ করলে 245। তাহলে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যায়। লিটার আছে না এমএল আছে? উত্তরটা দেওয়া আছে লিটার। লিটারে করি 3 গুণ 22.4 লিটার। এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন উৎপন্ন হয় 3 গুণ 22.4 লিটার। অতএব অঙ্কে কতটুকু আছে আমাদের? 50 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, এটাই অ্যান্সার। তোমরা যারা এই অঙ্কটার কথা বললা 145 পেজের 89 তারা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো তো। বা শ্রাবণী তখন 92টা মিলল না কেন? এখন মিলে গেছে দেখো, এখন মিলে যাবে। তাহলে ডাক্তারের কাছে গেলে অসুখ অর্ধেক ভালো হয়ে যায়, এটা স্বাভাবিক। ওকে এই তোমরা মোটামুটি যে প্রবলেমগুলো দেখিয়েছিলা সেগুলো আমরা সলভ করলাম। তোমরা আরো পড়তে থাকো। আমাদের কোর্স শেষ হলে আমরা কোর্স তো এই মাসের 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমরা রিভাইজ ক্লাস করব, সেখানে তোমাদের যা যা প্রবলেম থাকবে সেগুলো তোমরা সলভ করে নিবা, ঠিক আছে? তো আজকে যেহেতু ভাইয়া ক্লাসে উপস্থিতি খুবই কম আর আমি অফ টাইমে ক্লাসটা দিয়েছি, তোমাদের অনেকের কলেজের পরীক্ষা ছিল, এই জন্য আমি চতুর্থ অধ্যায়টা আজকে শুরু করছি না। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ রসায়ন। খুবই মজার একটা অধ্যায়। অনেক স্টুডেন্টরাই এই অধ্যায়টা ছোট্ট অধ্যায় হলো মানে মাথা টাথা গরম হয়ে যায়, কিন্তু অধ্যায়টা সেরকম না, খুবই ইন্টারেস্টিং। এখানে অনেক স্টুডেন্ট যারা হয়তো দেখবা যে সেকেন্ড ইয়ারে পড়ে নাই, অ্যাডমিশন টেস্টে যখন এই ক্লাসটা করে তখন তারা ব্যাপারটা রিয়েলাইজ করে যে এই টপিকটা কতটা মজার। এই মজার টপিকসটা আমরা আগামী ক্লাসে শুরু করব। যেহেতু ক্লাস খুবই কম লাগবে, 5-6টা ক্লাস লাগবে, আমি আশা করি তোমরা প্রত্যেকে লাইভ ক্লাসই করবা এটা। ওকে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।